আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আমি ফাইজুস সালেহী। আজকের ক্লাসে আমি তোমাদের পড়াবো পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান বিষয়ে। এটি খুব একটি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় রয়েছে এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কারণ পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সম্বন্ধে না জানলে পদার্থবিজ্ঞানের অনেক কিছুই আমাদের অজানা থেকে যাবে এবং তোমরা ইতিপূর্বেই স্কুলে কিছু এই সম্বন্ধে ধারণা লাভ করে এসেছো। তো আজকে আমি সেই আরো কিছু বিস্তারিত তোমাদেরকে জানানোর চেষ্টা করব। পরমাণুর গঠন নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন গবেষণা করে আসছেন। সেই ডেমোক্রিটাসের সময় থেকে তিনি প্রথম পরমাণুর ধারণা দেন। জন্য তিনি এই পরমাণুর আবিষ্কারের জনক হিসেবে বিবেচনা করা হয় বিজ্ঞানী ডেমোক্রিটাসকে। তিনি এর নাম রাখেন অ্যাটম, কারণ গ্রিক ভাষায় ক্ষুদ্র কণাকে অ্যাটম বলা হয়। পরবর্তীতে জন ডাল্টন আরো বিস্তারিত বিবরণ দেন পরমাণুর গঠন সম্বন্ধে। এছাড়া পরমাণুর প্রথম মডেল প্রদান করেন বিজ্ঞানী থমসন, ইলেকট্রন আবিষ্কার যিনি করেছিলেন। তার মডেল মতে পরমাণুর মধ্যে একটি সমান পরিমাণ ধনাত্মক এবং ঋণাত্মক আধান রয়েছে এবং একটি বড় ধনাত্মক আধানের গোলকের মধ্যে ইলেকট্রন গুলো অবস্থান করে এবং ইলেকট্রন গুলো খুবই ক্ষুদ্র। ইলেকট্রন গুলোর ভর পরমাণুর মোট ভরের তুলনায় খুবই অল্প। তো তিনি এই সকল পরমাণুর এই মডেলটা দিয়েছিলেন। এই মডেলটাকে থমসনের মডেলটাকে যদি একটু ব্যাখ্যা করতে যাই, তো থমসনের মডেল বলা যায় যে এই খাবারের যে আমরা যে তোমরা যে পুডিং রান্না করা হয়, সেই পুডিং এর মধ্যে যে কিসমিস দেওয়া হয়, সেই পুডিং এর মধ্যে কিসমিস গুলো যেভাবে থাকে সেই ধরনের তিনি একটি মডেল প্রদান করেছিলেন থমসন পরমাণুর গঠন সম্বন্ধে, অর্থাৎ পরমাণুর ভিতরে কি থাকে সেই সম্বন্ধে তার সঠিক ধারণা ছিল না। তো তিনি প্রথমে একটি মডেল দাঁড় করিয়েছিলেন। পরবর্তীকালে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড যখন আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা চালিয়েছিলেন, সেই পরীক্ষার ফল যেটা দেখা যায়, সেই ফলের সাথে থমসনের মডেলের কোনোই মিল পাওয়া যায় না। তাতেই বোঝা যায় যে থমসনের মডেলটি ভুল ছিল এবং পরবর্তীকালে রাদারফোর্ডের একটি মডেল প্রদান করেন এবং যেটা তার পরীক্ষার লব্ধ ফলাফলের সাথে সম্পূর্ণভাবে মিলে যায়। যদিও রাদারফোর্ডের মডেলেরও কিছু সীমাবদ্ধতা ছিল। পরবর্তীকালে বিজ্ঞানী নিলস বোর সেই সমস্যাগুলো, সেই সীমাবদ্ধতাগুলোকে দূর করেন। এভাবে পরমাণুর মডেল সম্বন্ধে বিভিন্ন বিজ্ঞানীরা, যেমন শ্রোডিঞ্জার, বিজ্ঞানী সমারফিল্ড, বিজ্ঞানী দা ব্রগলি, অনেকেই এই পরমাণুর গঠন সম্বন্ধে মডেল দিয়েছিলেন। তবে প্রথম সার্থক মডেল ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল। কেন সার্থক বলছি? কারণ রাদারফোর্ড যেই পরীক্ষা চালিয়েছিলেন, সেই পরীক্ষার সাথে তার পরীক্ষালব্ধ ফলাফল সম্পূর্ণ মিলে যায়। তো আজকের ক্লাসে এই জন্য আমরা শিখবো রাদারফোর্ড পরমাণু মডেল সম্বন্ধে। রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে আমরা আজকে ক্লাসে তার আলফা কণা বিচ্ছুরণ যে পরীক্ষা চালিয়েছিলেন, আলফা কণাটা কি সেটা শিখবো এবং উনি যে পরীক্ষা চালিয়েছিলেন, পরীক্ষার সিদ্ধান্তগুলো কি, উনি কি মডেল প্রদান করেছিলেন এবং সেই মডেলের সীমাবদ্ধতা গুলো আজকে আমরা জানবো। বিজ্ঞানী রাদারফোর্ড তার দুইজন ছাত্র নিয়ে যে পরীক্ষা চালিয়েছিলেন, সেই পরীক্ষাটা সম্বন্ধে আজকে আমরা আরো খুব ডিটেল জানবো। হয়তো তোমরা স্কুলে এই সম্বন্ধে জেনেছিলে, আজকে আমরা আরো বিস্তারিত এই সম্বন্ধে শিখবো যে আসলে উনি কি গবেষণা করতে চেয়েছিলেন এবং কি ফলাফল পেয়েছিলেন। তো আমরা প্রথমে দেখি যে আলফা কণা আসলে কি, এটা একটু জানা জরুরি। তোমরা সবাই হিলিয়াম পরমাণু সম্বন্ধে তোমাদের ধারণা রয়েছে। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দেওয়া আছে, চিত্রে লক্ষ্য করো, সাইডে লক্ষ্য করো। এখন সেই হিলিয়াম থেকে যদি দুটি ইলেকট্রন বের হয়ে যায়, তাহলে হিলিয়ামের একটি ধনাত্মক আধান পাওয়া যায়। তাহলে যেই ধনাত্মক আধানটা পাওয়া যায়, এই যে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, এটাকেই বলা হয় A2+। হিলিয়ামের A2+ আধানকে বলা হয় আলফা কণা। আবারও বলছি, হিলিয়ামের এই 2+ যে ধনাত্মক আধান আছে, সেইটাকেই বলা হয় আলফা কণা। হিলিয়াম থেকে দুটি ইলেকট্রন সরিয়ে নিলে আমরা যা পাই তাকে আলফা কণা বলে। তো বিজ্ঞানী রাদারফোর্ড এই আলফা কণা নিয়ে পরীক্ষা চালিয়েছিলেন। দেখি উনি কি কি যন্ত্রপাতি ব্যবহার করেছিলেন। উনি একটি পাতলা সোনার পাত ব্যবহার করেছিলেন, তোমরা স্লাইডে লক্ষ্য করো। তারপর তিনি একটি তেজস্ক্রিয় রেডিয়াম ব্যবহার করেছেন। রেডিয়াম সেটা হচ্ছে তিনি পোলোনিয়াম ব্যবহার করেছিলেন।
এবং তেজস্ক্রিয় পদার্থ হিসাবে, এবং এটি সিসার বক্স এটার মধ্যে রেখেছিলেন, এই ব্লকের মধ্যেই তেজস্ক্রিয় পদার্থ রেখেছিলেন। আলফা কণা বাদে সকল তেজস্ক্রিয় পোলোনিয়াম এই সিসার বক্সটা শোষণ করে ফেলে, শুধু আলফা কণারই বিক্ষেপণ হয়। এবং আলফা কণাটি শেষ, এবং সেই সোনার বাঁধের পিছনে তিনি একটি জিঙ্ক সালফাইড পর্দাও রেখেছিলেন। এই ছিল তার যন্ত্রের গঠন। আমরা একটু দেখি উনি কি আসলে পেয়েছিলেন ফলাফল ওনার পরীক্ষার মাধ্যমে, বিজ্ঞানী রাদারফোর্ড। তো বিজ্ঞানী রাদারফোর্ড তার আলফা কণা পরীক্ষায় এই যে আলফা কণাগুলো পেয়েছিলেন, সেটা আমি বলেছিলাম যে পোলোনিয়াম যে তেজস্ক্রিয় পদার্থ আছে সেখান থেকে যে আলফা কণার বিচ্ছুরণ হয়, সেই আলফা কণাগুলো, আলফা রশ্মিগুলো একটি সোনার পাতের মধ্যে দিয়ে, পাতলা সোনার পাত, খুবই পাতলা একটি সোনার পাত, এবং উনি এখানে উনি প্রায় 8 মেগা ইলেকট্রন ভোল্ট, তোমরা চিন্তা করো যে কত বেশি এনার্জি, শক্তি প্রয়োজন ছিল। উনি প্রায় 7.83 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি প্রদান করেছিলেন এই আলফা কণা বিচ্ছুরণের জন্য। এবং এই আলফা কণাটি পাতলা সোনার পাতের মধ্যে দিয়ে প্রবেশ করে এই জিঙ্ক সালফেট পর্দায়, এই ফসফর পর্দায় প্রভা সৃষ্টি করেছিল। তো এখন এই প্রতিপ্রভা দিয়ে উনি আসলে দেখতে চেয়েছিলেন কি পরিমাণ আলফা কণা এই দেয়ালে পড়েছিল। তো তার পরীক্ষালব্ধ ফলাফল থেকে আমরা বেশ কিছু তথ্য পাই। কি কি তথ্য, উনি কি কি পর্যবেক্ষণ করেছিলেন এর মাধ্যমে আমরা একটু দেখে নেই। রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষার পর্যবেক্ষণ সমূহ: অধিকাংশ আলফা কণা তাদের গতিপথ পরিবর্তন না করে সোনার পাতকে ভেদ করে চলে যায় এবং জিঙ্ক সালফেট পর্দাকে আলোকিত করে। বোঝাই যাচ্ছে যে এত বড় একটি, মানে যতই আলো আমরা ফেলি না কেন, ওই সোনার পাতের মধ্যে আসলে অনেক ফাঁকা জায়গা রয়েছে। এই কারণে সেই কারণেই আলো তাদের গতিপথ না পরিবর্তন করে সরাসরি সোনার পাতকে ভেদ করে চলে যায়। অল্প সংখ্যক আলফা কণা তাদের গতিপথ পরিবর্তন করে, যেগুলো মাঝখানের যে ধনাত্মক আধান রয়েছে সেই আধানের কাছাকাছি দিয়ে, মানে যে আলো, যে আলফা কণাগুলো যেতে থাকে, সেই আলফা কণাগুলো তাদের গতিপথ পরিবর্তন করে। যেই আলফা কণাগুলো দূরে যায়, ধনাত্মক যেই পুঞ্জীভূত থাকে নিউক্লিয়াসে, তার থেকে দূরে যে আলফা কণাগুলো যায় সেগুলো গতিপথ পরিবর্তন করে না, যেগুলো কাছ দিয়ে যায় সেগুলি গতিপথ পরিবর্তন করে। এবং খুব অল্প সংখ্যক আলফা, 20,000-এর মধ্যে একটি কণা তাদের গতিপথের সরাসরি বিপরীত দিকে ফিরে আসে। তিনি চমকপ্রদ একটি তথ্য প্রদান করেন এই পর্যবেক্ষণ আবিষ্কারের পরে। পূর্ববর্তী যতগুলো মডেল ছিল বা যা যা বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন সবগুলোই উনি ভুল প্রমাণিত করেন। তাহলে কেন এতগুলো 20,000-এর যে কণা উনি দিয়েছিলেন আলফা কণা, তার মধ্যে মাত্র একটি কণা সরাসরি বিপরীত দিকে ফেরত আসে? তাহলে এমন কিছু রয়েছে পরমাণুর মধ্যে যেই কারণে কিছু অধিকাংশ আলফা কণা গতিপথ পরিবর্তন না করে সোজাসুজি চলে যায়, অল্প কিছু আলফা কণা গতিপথ পরিবর্তন করে, এবং প্রায় 20,000-এর মধ্যে মাত্র একটি আলফা কণা সম্পূর্ণ বিপরীত দিকে 180 ডিগ্রি কোণে ফেরত আসে। তো সেই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি রাদারফোর্ডের পরমাণু মডেল দিয়েছিলেন। তো উনি এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে উনি কি মডেল বা কি তথ্য আমাদেরকে দিয়েছিলেন, আমরা সেগুলো এখন দেখব। তোমরা স্লাইডে লক্ষ্য করো রাদারফোর্ড পরমাণু মডেল থেকে উনি আসলে কি ধরনের মডেল উনি প্রদান করেছিলেন এই পর্যবেক্ষণ থেকে। এই পর্যন্ত উনি যে গবেষণা করে যেই পরীক্ষালব্ধ ফলাফল পেয়েছিলেন তার উপর ভিত্তি করে তিনি যেই মডেল প্রদান করেন তাকে রাদারফোর্ডের পরমাণু মডেল বলা হয়। পরীক্ষায় রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে প্রশ্ন আসতে পারে। তো তোমরা এই সম্বন্ধে তোমাদের এই ধারণা রাখা জরুরি, সেই সাথে এমসিকিউ এর জন্য এই বিষয়টি যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ। তো আমরা দেখে নিই রাদারফোর্ডের পরমাণু মডেলটি আসলে কি ছিল। সকল পরমাণু অতিশয় ক্ষুদ্র কণা, এটা তো আমরা সবাই জানি, এবং এর দুটি অংশ রয়েছে, কেন্দ্র বা নিউক্লিয়াস এবং কেন্দ্র বহির্ভূত অঞ্চল। যেহেতু উনি বুঝেছিলেন যে কেন্দ্রে কিছু একটা রয়েছে যেটা আলফা কণাকে বিক্ষেপ করে, অর্থাৎ আলফা কণার গতিপথ পরিবর্তন করে বা সম্পূর্ণরূপে বিপরীত দিকে ফিরিয়ে দেয়। তো নিশ্চয়ই যেহেতু আলফা কণা ধনাত্মক কণা, সেহেতু
এমন কোন একটা কেন্দ্রে কণা থাকতে হবে যেটা ধনাত্মক আধানযুক্ত, তাহলে কেন বিকর্ষণ করবে, কেন জায়গা পরিবর্তন, কেন তাদের পথ পরিবর্তন করবে। তাহলে তিনি বুঝেছিলেন এর পরমাণুর দুটি অংশ রয়েছে, একটা কেন্দ্র এবং কেন্দ্র বহির্ভূত অঞ্চল, দুইটার আচরণ সম্পূর্ণ ভিন্ন। তারপর তিনি আরো কিছু ধারণা দেন, যেমন পরমাণুর কেন্দ্রস্থলে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে ধনাত্মক চার্জযুক্ত একটি বস্তু কণা রয়েছে, একটি নিউক্লিয়াস বলে, এর আকার খুবই ক্ষুদ্র। যেহেতু দেখা গেছে অধিকাংশ আলফা কণাই ভেদ করে সোজা পথে ভেদ করে চলে যায়, তাই দেখা যাচ্ছে যে যেহেতু খুব অল্প পরিমাণ আলফা কণা ফেরত আসে, তার মানে বোঝা যাচ্ছে যে নিউক্লিয়াস বা ধনাত্মক চার্জ মাঝখানে আছে, তার আকার খুবই ক্ষুদ্র। তো আলফা কণার যে বিক্ষেপণ, এর মাধ্যমে তিনি সহজেই এই সিদ্ধান্ত গুলাতে উপনীত হতে পারেন। তার আরো কিছু সিদ্ধান্ত ছিল, তার আগে আমরা উনি কি ধরনের মডেল প্রদান করেছিল এই ছবির মাধ্যমে আমরা বুঝতে পারি। তোমরা দেখে নাও, এই যে উনি একটা কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াসের কথা বলেছিলেন, এবং কেন্দ্র বহির্ভূত অঞ্চল অর্থাৎ নিউক্লিয়াসের বাইরের অঞ্চলটাকে বলা হচ্ছে কেন্দ্র বহির্ভূত অঞ্চল। ওনার ভাষায় উনি যে মডেল প্রদান করেছিলেন তার মধ্যে তার মাত্র দুটি অংশ ছিল, একটি হচ্ছিল কেন্দ্র আর একটা হচ্ছে কেন্দ্র বহির্ভূত অঞ্চল, ছবিতে যেভাবে দেয়া আছে। এবং উনি বলেছিলেন ইলেকট্রন গুলো কেন্দ্র বহির্ভূত অঞ্চলে অবস্থান করে। তো পরমাণুর প্রায় সবটুকু ভর এই নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। তো তার ভাষ্যমতে পরমাণুর সমগ্র ভর হতে কোথায় থাকে, এই নিউক্লিয়াসের মধ্যে পুঞ্জীভূত থাকে। তিনি এই ধারণা প্রদান করেছিলেন। এছাড়াও তার পরমাণু মডেলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি সৌরমণ্ডলের সাথে অর্থাৎ যে আমাদের যে গ্রহ নক্ষত্র আছে সেই গ্রহর সাথে তিনি অর্থাৎ সৌরমণ্ডলে যে সূর্যের চারপাশে গ্রহগুলো ঘুরতে থাকে, তিনি পরমাণু নিউক্লিয়াস গুলো পরমাণু ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে ঘুরতে থাকে। অর্থাৎ পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে কক্ষপথে ঋণাত্মক কণিকা যেগুলো ঘুরতে থাকে, তিনি বলেন যে ইলেকট্রন ঘুরতে থাকে। যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ মাঝখানে নিউক্লিয়াস রয়েছে এবং ইলেকট্রন গুলো এই যে আমরা ছবিতে দেখি উপবৃত্তাকার পথে এই নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে। আমরা কেপলারের সূত্র জানি যে গ্রহগুলো উপবৃত্তাকার পথে সূর্যের চারপাশে ঘুরে। তিনি একইভাবে রাদারফোর্ড পরমাণু মডেলে বলেন যে ইলেকট্রন গুলো এই চারপাশে গ্রহের মতো সূর্যের চারপাশে যেমন গ্রহ ঘুরে, তিনি প্রদান করেন যে সৌরমণ্ডলে যেভাবে আচরণ করে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেভাবেই ঘুরতে থাকে। তো তিনি এই ধারণা প্রদান করেছিলেন। অতএব দেখা যাচ্ছে যে পরমাণু মডেলে তিনি আরো কিছু ধারণা প্রদান করেছিলেন, যেমন পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান। তিনি বলেছিলেন যে পরমাণুতে যে ইলেকট্রন রয়েছে আর যে প্রোটন রয়েছে তার সংখ্যা সমান, এই কারণেই পরমাণুগুলো বিদ্যুৎ নিরপেক্ষ হয়। অর্থাৎ যে নিউক্লিয়াসে যে ধনাত্মক আধান রয়েছে এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন রয়েছে, সেই আধানের পরিমাণ সমান দেখেই মানে প্রত্যেকটি পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ হয়ে থাকে। এই ধারণা প্রদান করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলে আরো বলেছিলেন যে ঘূর্ণনরত ইলেকট্রনের উপর দুই প্রকার বল কার্যকরী, একটা হচ্ছে নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে বিরাজিত কেন্দ্রমুখী স্থির বিদ্যুৎ আকর্ষণ বল ও ঘূর্ণনের ফলে সৃষ্ট কেন্দ্র বিমুখী বল। আমরা জানি দুই ধরনের বল কাজ করে। তোমরা যারা গতি চ্যাপ্টারে পড়েছো, আমি তোমাদেরকে ইতিপূর্বে পড়িয়েছি যে গতি চ্যাপ্টারে যে একটা ঘূর্ণনশীল বস্তুর মধ্যে দুটি বল কাজ করে, একটা কেন্দ্র বিমুখী বল, একটা কেন্দ্রমুখী বল। এক্ষেত্রে যে ইলেকট্রন গুলো যে ঘুরছে, এই জন্য যে কেন্দ্র বিমুখী বল কাজ করছে, কেন্দ্রমুখী বল কাজ করছে, সেটা তার সাথে যে কেন্দ্র বিমুখী বলটাকে এটাকে ব্যালেন্স করছে। অর্থাৎ কেন্দ্র বিমুখী এবং কেন্দ্রমুখী বল পরস্পর সমান এবং বিপরীতমুখী। অর্থাৎ যে কুলম্ব যে ফোর্স আছে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে, যে কুলম্ব আকর্ষণ বল আছে, কুলম্বের সূত্র আমরা পড়েছি। আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে যে কুলম্বের সূত্র পড়েছি, সেই কুলম্বের সূত্র থেকে জানি একটি ধনাত্মক চার্জ একটা ঋণাত্মক চার্জকে পরস্পর আকর্ষণ করে, এবং এই ঘূর্ণনের ফলে সৃষ্ট যে কেন্দ্র বিমুখী বল রয়েছে, এই আকর্ষণ বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান। এই জন্য ইলেকট্রনটি ছিটকে পড়ে না, ইলেকট্রনটি কক্ষপথে অবস্থান করে। তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই যে রাদারফোর্ড যেই আবিষ্কারগুলো করেছেন এবং যে পর্যবেক্ষণ করেছেন এবং যে মডেল প্রদান করেছেন, সবগুলোই তোমরা খেয়াল করেছো এবং আশা রাখি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। তো এইটাই ছিল একটা বড় আবিষ্কার সেই সময়ের সাপেক্ষে, কারণ তখন পর্যন্ত বিজ্ঞানীরা পরমাণুর গঠন সম্বন্ধে সঠিক
এবং স্বচ্ছ ধারণা ছিল না। থমসন একটি দুর্বল মডেল প্রদান করেছিলেন। থমসনের মডেলের তুলনায় রাদারফোর্ডের মডেল যথেষ্ট পরিমাণ উন্নত ছিল, যদিও এর মধ্যে অনেক সীমাবদ্ধতা রয়েছে। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো আমি এখন তোমাদের সাথে আলাপ করব। তো আমরা দেখে নিই রাদারফোর্ডের পরমাণু মডেলের কি কি সীমাবদ্ধতা ছিল। রাদারফোর্ড পরমাণু মডেলে নিউক্লিয়াসের বাইরে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা ছিল না। ইলেকট্রনের কক্ষপথগুলো সম্বন্ধে কোনো ধারণা দেননি। যে আমরা পরবর্তীকালে জানি যে ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে এবং একটা নির্দিষ্ট স্টেটে অবস্থান করে, শক্তি স্তরে অবস্থান করে। পরবর্তীকালে নিলস বোর আমাদের জানান যে ইলেকট্রন গুলো একটি শক্তি স্তরে অবস্থান করে এবং সেই শক্তি স্তরের পরিমাপের তিনি সমীকরণ প্রদান করেছিলেন। কিন্তু রাদারফোর্ড এই সম্পর্কিত কোনো ধরনের কোনো ধারণাই আমাদেরকে দেন নাই। আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দেন নাই। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসকে পরিক্রমণ করছে সেই ধারণাও তিনি দেন নাই। যে ইলেকট্রনগুলো আসলে কিভাবে পরিক্রমণ করছে, কিভাবে আছে, অবস্থান করছে, তার আকার আকৃতি, সে যে কক্ষপথে আছে তার আকার, এবং তিনি ইলেকট্রনগুলো কিভাবে পরিভ্রমণ করছে, কিভাবে ঘুরছে, সেই সম্বন্ধে কোনো ধারণা আমরা পাই না রাদারফোর্ডের পরমাণু মডেলের মাধ্যমে। ম্যাক্সওয়েলের সূত্রানুসারে কোন চার্জযুক্ত কণা বৃত্তাকার পথে ঘুরলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে। ইলেকট্রনের আবর্তন চক্র ধীরে ধীরে কমে তা নিউক্লিয়াসের পতিত হতে বাধ্য, কিন্তু বাস্তবে তা ঘটে না। এই যে আমরা চিত্রতে দেখি, তোমাদের এই চিত্রটা লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে। যেহেতু ইলেকট্রন গুলো ঘুরছে, ইলেকট্রন গুলো আস্তে আস্তে শক্তি হারাবে এবং কক্ষপথ গুলো আস্তে আস্তে এরকম সর্পিল আকারে কি হতে থাকবে, ইলেকট্রন গুলো একসময় নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা এবং বিলুপ্ত হওয়ার কথা, কিন্তু বাস্তবে এরকম কিছুই ঘটে না। তার মানে রাদারফোর্ডের এই যে ম্যাক্সওয়েলের পরমাণু যে ম্যাক্সওয়েলের যে চুম্বক তড়িৎচুম্বকীয় যে তরঙ্গের যে সূত্র, সেই সম্বন্ধে রাদারফোর্ডের কোনো ধারণা ছিল না। এই জন্য রাদারফোর্ড এই ধরনের কোনো কিছু ধারণা আনেনি যে শক্তির বিকিরণ ঘটে, অর্থাৎ কোনো কক্ষপথে ঘুরতে ঘুরতে ইলেকট্রন গুলো যে শক্তি হারাতে থাকবে এবং হারাতে হারাতে একসময় ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের মধ্যে বিলুপ্ত হয়ে যাওয়ার কথা। কিন্তু বাস্তবে যেহেতু ইলেকট্রন গুলো নিউক্লিয়াসে বিলুপ্ত হয় না, তার মানেই দেখা যাচ্ছে যে রাদারফোর্ডের পরমাণু মডেলে যথেষ্ট পরিমাণ সীমাবদ্ধতা রয়েছে। রাদারফোর্ড আরো কিছু বলেন, ধাতব লবণকে উত্তপ্ত করলে যে বর্ণালী সৃষ্টি হয়, সেই বর্ণালী, অর্থাৎ উনি কোন ধরনের বর্ণালী সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। কারণ শক্তি স্তর সম্বন্ধে, অর্থাৎ ইলেকট্রন গুলো যে বিভিন্ন শক্তি স্তরে অবস্থান করে এবং সেই শক্তি স্তর গুলোকে একটি সমীকরণের মাধ্যমে কোন শক্তি স্তরে রয়েছে কে সেটাও পরিমাপ করা যায়, সেই সম্বন্ধেও কোনো ধারণাই তিনি দিতে ব্যর্থ হন। এই জন্য কোন ধরনের বর্ণালী কেন সৃষ্টি হয়, বর্ণালী গুলোর কেন বিভিন্ন রকম, যেমন বললাম ধাতব লবণকে উত্তপ্ত করলে যে বর্ণালী সৃষ্টি হয়, এছাড়াও অন্যান্য বর্ণালীর সম্বন্ধে তিনি কোনো ধারণাই দিতে পারেন নাই। তারপরে রাদারফোর্ডের মতে পরমাণুর ইলেকট্রন গুলোর গতির ক্ষেত্রে সৌরমণ্ডলের গ্রহগুলোর গতির ন্যায়। যে আমি বললাম যে একটু আগে যে গ্রহর তো আসলে চার্জ নিরপেক্ষ, গ্রহের কোনো চার্জ নাই, কিন্তু ইলেকট্রনের তো চার্জ আছে। রাদারফোর্ড যে এই যে তোমাদের আবারও দেখাচ্ছি, রাদারফোর্ড এই যে সৌরমণ্ডলের সাথে তুলনা করেছেন। সৌরমণ্ডলে যেভাবে গ্রহ সূর্যের চারপাশে ঘুরে, ইলেকট্রন গুলো সেভাবে ঘুরে রাদারফোর্ডের মতে। কিন্তু তাই যদি হতো তাহলে ইলেকট্রন তো চার্জ যুক্ত, আর সৌরমণ্ডলের যে গ্রহ সেগুলোর তো চার্জ নেই, তাহলে কিভাবে এই ইলেকট্রনের গতির সাথে তিনি গ্রহের গতি মিলালেন? তাহলে নিশ্চয়ই ভুল হয়েছে কোথাও। তিনি কখনোই একটি চার্জযুক্ত বস্তুর গতির সাথে একটি চার্জহীন বস্তুর গতি মিলাতে পারেন না। গ্রহ নক্ষত্রগুলো অ্যাকচুয়ালি মহাকর্ষ বল দ্বারা এবং তাদের কক্ষপথে ঘুরে এবং সেখানেও কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল রয়েছে এবং ঘূর্ণন বলকে ব্যালেন্স করে হচ্ছে মহাকর্ষ বল দ্বারা, কিন্তু সেই গতির সাথে একটি চার্জযুক্ত গতির কোনোই সম্পর্ক থাকতে পারে না। কারণ চার্জযুক্ত গতিগুলো এই শক্তি বিকিরণ করে এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে লাভ দেয়,
শক্তি হারায়, শক্তি গ্রহণ করে, এই ধরনের কোনো কিছু গ্রহের ক্ষেত্রে ঘটে না। তাহলে কিভাবে একটি চার্জযুক্ত বস্তুকে আমি একটি চার্জহীন বস্তুর সাথে তুলনা করব? যেমন আমরা জানি যে দুটি চার্জযুক্ত বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে কুলম্বস ফোর্স বলে বা কুলম্বের শক্তি। সেই কুলম্বস ল তোমরা পড়েছো। অথচ মহাকর্ষের ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। যে মহাকর্ষীয় সূত্র রয়েছে নিউটনের, তাহলে কিভাবে একটি গতি যেটা হচ্ছে চার্জহীন বস্তু যেমন গ্রহ, তার সাথে চার্জযুক্ত বস্তু যেমন ইলেকট্রন এবং প্রোটনের আমরা মিলাতে পারি। যেমন প্রোটনের সাথে কোনোদিনও সূর্যের এবং ইলেকট্রনের সাথে গ্রহগুলোর কোনো সম্পর্ক স্থাপন করা যায় না। তো রাদারফোর্ড যে সরল মনে যে এই তত্ত্ব দিয়েছিলেন সেই মডেলের মধ্যে এসব সীমাবদ্ধতা রয়েছে। তো আজকে ক্লাসে আমরা বেশ কিছু জিনিস শিখলাম যে একটা পদার্থ, যে আমরা বিভিন্ন পরমাণু নিয়ে যে পড়াশোনা করি, সেই পরমাণু মডেলের প্রথম একটি গ্রহণযোগ্য মডেল প্রদান করেছিলেন রাদারফোর্ড। এর পূর্বে থমসন যে মডেল প্রদান করেছিলেন সেখানে তিনি যে প্রায় পুডিং এর মধ্যে যে কিসমিসের মতো যে একটা মডেল প্রদান করেছিলেন, অর্থাৎ একটা ধনাত্মক পাতের মধ্যে ইলেকট্রন গুলো অবস্থান করে এবং সেই যে মডেলটা প্রদান করেছিলেন সেটার সাথে যে রাদারফোর্ড যে মডেল প্রদান করলেন এবং রাদারফোর্ড যে বললেন যে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করলেন যে আলফা কণা বিক্ষিপ্ত হয়ে ফেরত আসে, সেইটার সাথে কোনো সম্পর্কই নাই। কারণ রাদারফোর্ড যে পর্যবেক্ষণ পেয়েছিলেন তার সাথে যদি আমি থমসন মডেলের তুলনা করি, এতেই থমসন মডেল যথেষ্ট পরিমাণ যে ভুল ছিল, দুর্বল একটা মডেল, সেটাই প্রমাণিত হয়। কিন্তু যেহেতু রাদারফোর্ডের মডেল এই পরীক্ষালব্ধ প্রমাণের সাথে মিলে যায়, তাই রাদারফোর্ডের মডেল হচ্ছে প্রথম গ্রহণযোগ্য মডেল। কিন্তু এর অনেক বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। তো বিজ্ঞানী নিলস বোর এই যে শক্তি স্তরের ধারণা দিয়ে, অর্থাৎ ইলেকট্রন গুলো এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যায়, বিকিরণ করে, শক্তির বর্ণালী বিকিরণ হয়, বিকিরণ এবং অ্যাবজর্ব হয়, সেই জিনিসগুলো শক্তি অ্যাবজর্ব করে, শক্তি রিলিজ করে এই এক স্তর থেকে আরেক স্তরে ইলেকট্রন গুলো যাওয়ার সময়। এবং উনি নিলস বোর কিছু শক্তি স্তরের সমীকরণও প্রদান করেন। এর মাধ্যমে তিনি এই রাদারফোর্ডের সীমাবদ্ধতা গুলো দূর করতে সক্ষম হন। তো আমরা পরবর্তী ক্লাসে আরো পরমাণুর মডেল নিয়ে শিখবো এবং আশা করি তোমরা আমার পরবর্তী ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবে। তাহলে যে আজকের ক্লাসে যে আমি তোমাদের কিছু ধারণা দিলাম তার উপর কেন্দ্র করে পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য বোঝা অনেক সহজ হবে। তো তোমরা কোনো ক্লাসই মিস করবে না। একটা ক্লাস মিস করলে পরবর্তী ক্লাস বুঝতে অনেক কষ্ট হয়ে যায়। তাই আশা রাখি তোমরা আমার প্রতিটি ক্লাস খুবই মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। তো আজকে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি, তোমরা এই বাড়ির কাজগুলো করলে তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে আজকে যা ক্লাস করলাম তার উপরে। তো তোমরা লিখে নিতে পারো বাড়ির কাজটি যে রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনের আবর্তন ব্যাখ্যা করো। সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন প্রভৃতি মৌলগুলো সাধারণ অবস্থায় বিদ্যুৎ নিরপেক্ষ কেন এবং রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। আজকে আমি ক্লাসে যে আলোচনা করেছি সেটা সাপেক্ষে তুমি এই প্রশ্নগুলো উত্তর করতে পারবে। তো আশা রাখি তোমরা আমার সকল ক্লাস মনোযোগ সহকারে শুনছো। আমি তোমাদেরকে জন্য এই ক্লাসগুলো তৈরি করছি এবং তোমরা এই ক্লাসগুলো দেখে সেই সাথে তোমাদের পাঠ্য বই এবং তোমাদের যে গাণিতিক সমস্যা রয়েছে, অনুশীলনী রয়েছে এবং বিগত বছরের যে প্রশ্নাবলী রয়েছে এই সবগুলো নিয়ে বসে তোমরা সমাধান করে পরীক্ষার জন্য একটি ভালো প্রস্তুতি গ্রহণ করবে। তাহলে তোমরা পরীক্ষায় সফল হতে পারবে। তোমাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। করোনা কালে স্বাস্থ্যবিধি বিধি মেনে চলো। তোমাদের পদার্থবিজ্ঞানে তোমরা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাও, এই কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।